লাইট কি দেখা যায়? হ্যাঁ, জি দেখা যাচ্ছে স্লাইড ভাই। দেখা যাচ্ছে। একটু জুম করেন তাহলে সুবিধা জি। হবে। তো আচ্ছা, ঠিক আছে। প্রশ্ন ব্যাংক 2019 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত যে প্রশ্নগুলা এসেছে সেই প্রশ্নগুলোর আলোকে আমরা দেখব। আমরা বিগত 6 বছরের একটি কৌশলগত বিশ্লেষণ করব। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 2019-20 সালে যে প্রশ্ন ছিল সেখানে বাংলা থেকে দুইখান প্রশ্ন এসেছিল। 2020-21 সালে 4টা, এবং পরবর্তী 21, 22, 23, 24, 25 এবং 25-26 সেশনের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো সবগুলাই বাংলা থেকে 5টা করে প্রশ্ন এসেছে। এগুলো আমরা যেহেতু দ্বিতীয়বার করে পরীক্ষা দিচ্ছি, আমরা সকলে অবগত আছি। এর মধ্যে থেকে আমরা যদি লক্ষ্য করি 5টা প্রশ্ন, এবং 5টা প্রশ্নের মধ্যে থেকে আমরা যদি দেখি, তাহলে 3টা প্রশ্ন থাকে সাহিত্য থেকে। বেশিরভাগ ক্ষেত্রে 3টা প্রশ্ন থাকে সাহিত্য ক্ষেত্রে, এবং 2টা করে প্রশ্ন থাকে ব্যাকরণের ক্ষেত্রে। এক্ষেত্রে সাহিত্যের গুরুত্বটা ব্যাকরণের থেকে তুলনামূলক বেশি। আমরা প্রথম প্রশ্নটা 2024-25 সালের ব্যাকরণের যে প্রশ্নগুলো এসেছে, প্রশ্নগুলো যদি দেখি, সেখানে বলা হয়েছে যে ঐকতান কবিতায় চাষীদের মধ্যে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে। এটা অবশ্যই আমরা বুঝতে পারছি যে শ্রম সাধনা বিষয়ক। এটা আমাদের পাঠ্য বই থেকেই করা হয়েছে। এরপরে নজরুল ইসলাম কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল কোন রচনার জন্য? এটা নজরুলের জীবনী থেকে। এটাও বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? এই যে উপন্যাসগুলো ভিত্তিক সাহিত্য কেন্দ্রিক উপন্যাস, বাংলা ভাষা কেন্দ্রিক উপন্যাস যেগুলো আছে, এগুলো প্রশ্ন আমাদের আসতে দেখা গেছে অনেকবার। এরপর আমরা যদি, যেহেতু আজকে আমরা ব্যাকরণ ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, সেহেতু আমরা ব্যাকরণ গত দিক থেকে দেখলাম যে আজকে 24-25 শিক্ষাবর্ষে যে ব্যাকরণ থেকে প্রশ্ন আসছে, সেখানে আসছে যে সকল আলিমগণ আজ উপস্থিত, এই বাক্যটি কোন দর্শে দুষ্ট? এটা হচ্ছে বাহুল্য। লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বর্মী ভাষা থেকে এসেছে। তাহলে আমরা এখান থেকে যদি প্রশ্ন দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা ব্যাকরণের কোন অংশ। আপনাদের যদি প্রশ্ন করা হয় যে সকল আলিমগণ আজ উপস্থিত, এই বাক্যটি কোন দোষে দুষ্ট, এই যে প্রশ্নটা করা হয়েছে, এই প্রশ্নটা ব্যাকরণের কোন অংশ থেকে করা হয়েছে, আপনারা কি বলতে পারবেন? প্রশ্ন, আমার কথা কি বোঝা যায়? ভাইয়া লেখা অনেক ছোট দেখা যাচ্ছে, যদি ফোনটা রোটেট করা যেত তাহলে মনে হয় একটু বড় দেখা যেতে পারে। দেখতে অসুবিধা হচ্ছে। জি, এখন দেখা যাচ্ছে, ধন্যবাদ। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম যে সকল আলিমগণ আজ উপস্থিত, এই বাক্যটি কোন দোষে দুষ্ট, এই যে প্রশ্নটা করা হয়েছে ব্যাকরণ অংশ থেকে, এটা ব্যাকরণের কোন অংশ থেকে প্রশ্নটা আসছে, আপনারা কি বলতে পারবেন? বাহুল্য। লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বর্মী। বর্মি। বর্মী থেকে এসেছে। এরপরে 2023-24 সালের ব্যাকরণ প্রশ্ন থেকে যদি আসে, দেখা যায় যে মন গড়া কোন সমাস? আপনারা বলতে পারবেন মন গড়া কোন সমাস? হ্যালো, কথা শোনা যায়? তৎপুরুষ সমাস। প্রশ্ন ছাড়ালে কিন্তু উত্তর দিতে পারেন না। এটা তৎপুরুষ সমাস হবে। ধীমান শব্দের অর্থ, ধীমান শব্দের অর্থ জ্ঞানী। এরপরে যাই আমরা সাহিত্য থেকে। সাহিত্য থেকে আমরা দেখতে পাচ্ছি যে মতিচুর গ্রন্থের লেখক কে? সুফিয়া জামাল, প্রমোদ চৌধুরী, জসিমউদ্দিন, বেগম রোকেয়া। উত্তর বেগম রোকেয়া। সাম্যবাদ কবিতায় কিসের কথা বলা হয়েছে? সাম্যবাদ কবিতায় সাম্যের কথা বলা হয়েছে। বাস। প্রথম বাঙালি মুসলমান কবি কে? কবি শাহ মোহাম্মদ সগীর। এরপরে 2022-23 সালের যে সাহিত্য বিষয়ক প্রশ্নগুলো আসছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর।
সীমার আমি এখনোই মরিব, এই বিষাক্ত তীরের আঘাতে আমি অস্থির হইয়াছি, কোন প্রবন্ধ প্রবন্ধ হইতে উৎকর্ষিত। এটা তো চোখ বন্ধ করে উত্তর দেওয়া যায়, কারণ এটা তো আপনারা এসএসসি তে অলরেডি পড়ে আসছেন। কারবালার প্রান্ত। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? এটাও একদমই প্রাথমিক লেভেলের প্রশ্ন। বাংলা সাহিত্য থেকে যে খুব আহামরি কঠিন প্রশ্ন আসে এমনটাও নয়। বাংলা সাহিত্য থেকে যদি আপনারা একটু টেকনিক খাটিয়ে প্রশ্ন প্যাটার্ন গুলো যদি অনুধাবন করে সেই অনুযায়ী যদি পড়াশোনা করেন, ইনশাআল্লাহ আপনার থেকে 1 মার্ক ছুটে যাবেন। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? চর্যাপদ। কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম বাঁধনহারা। 2022 এবং 23 সালের যে ব্যাকরণ, আমরা এখান থেকে দেখতে পেলাম যে 2022-23 সালের 4টাই কিন্তু আসছে সাহিত্য থেকে, এবং একটি আসছে ব্যাকরণ থেকে, এবং সেটাও আসছে কোনটি? তৎসম শব্দ। আপনারা কি জানেন তৎসম শব্দ কি, কাকে বলে? আপনাদের কি ধারণা, আপনাদের জানা আছে তৎসম শব্দ কাকে বলে? কথা শোনা যায়? এসএমএস এ লিখতে পারেন কথা না বললে। হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পান? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। প্রশ্ন করছিলাম যে তৎসম শব্দ, আসলে তৎসম শব্দ কাকে বলে, এটা কি আপনাদের জানা আছে? তো ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তৎসম শব্দকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো তার সমান। তৎ অর্থ তার, সম অর্থ সমান, তৎ সমান অর্থ তার সমান। তার সমান বলতে এটা সংস্কৃত সমান, মানে যে সকল শব্দগুলো সরাসরি সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে সে সকল শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ। এই তৎসম শব্দের মধ্যে একটি শব্দ হচ্ছে লতা, যেটা সরাসরি বাংলা ভাষায় এসেছে সংস্কৃতের মাধ্যমে, মানে মধ্য থেকে। এরপরে 2021-22-এর ব্যাকরণ প্রশ্নগুলো আমরা দেখতে পাই যে কোন বানানটি সঠিক। বানান বিষয়ে প্রশ্ন এসেছে যে কোন বানানটি সঠিক। এখানে মুহূর্ত, 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 এগুলো একেবারে জি, জি, সঠিক বলেছেন। কোন বানানটি সঠিক? মুহূর্ত। এবং আমরা আজকে ক্লাস নিব ইনশাল্লাহ বানান সম্পর্কিতই, ব্যাকরণের বানান সম্পর্কিত, কারণ বাংলার ব্যাকরণের বানান, উম, বাংলা বানান যেগুলো আছে এগুলো এখান থেকে প্রশ্ন আসে আর এগুলো থেকে পরীক্ষায় উত্তর করাও সহজ এবং পড়াটাও সহজ। সেজন্য আমরা প্রথম ক্লাস হিসেবে বাংলা বানানের যে নিয়মগুলো আছে এগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। 2 নম্বর, চেষ্টায় সব হয়, এটা কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে করণে সপ্তমী বিভক্তি। 2021-22 সালে সাহিত্য থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো হলো বলবীর বল উন্নত মমসী কোন কবিতার অংশ? এই প্রশ্নগুলো যদি উত্তর দেওয়া লাগে অবশ্যই আপনাদের পাঠ্য বই পড়ে থাকা লাগবে। যদি আপনারা পাঠ্য বই একবার অন্তত রিডিং পড়ে আসেন তাহলেও আপনারা এগুলো উত্তর দিতে পারবেন। 4 নম্বর, মানে 2 নম্বর অনল, হ্যাঁ প্রশ্ন 4 নম্বর, অনল প্রভা কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। 2020-21 সালে সাহিত্য থেকে প্রশ্ন এসেছে পাখি সব করে রব রাতি পোহাইলে পোহাইলো কার লেখা? এটা একটি উপন্যাস। উপন্যাসটি কার লেখা? উপন্যাসটি মদন মোহন তর্কালঙ্কার লেখা। পাঞ্জেরি কবিতার রচয়িতা ফররুখ আহমদ। এবং ব্যাকরণ থেকে আমরা 2টা প্রশ্ন দেখতে পাচ্ছি। আকাশ ভেঙে পড়া বাগধারাটির অর্থ কি? অর্থ অর্থাৎ ভীষণ বিপদে পড়া। কোন বানানটি সঠিক?
এই যে বানান থেকে আবার আর একটা প্রশ্ন কিন্তু চলে এসেছে, যে কোন বানানটি সঠিক। ক ঝটিকা। 2019-20 সালের ব্যাকরণ থেকে আসছে, সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় বিষয়। গ ধ্বনিতত্ত্ব। স্মৃতিসৌধ শব্দের প্রমিত উচ্চারণ কি? এবং উচ্চারণ এখান থেকেও প্রশ্ন আসতে দেখা গেছে, সুতরাং এই উচ্চারণ সম্পর্কেও আমাদের পড়াশোনা করা লাগবে। স্মৃতি সৌধ শব্দের প্রমিত উচ্চারণ হচ্ছে গ স্মৃতিসৌধ। এখন আমরা যে প্রশ্নগুলো দেখলাম, এই প্রশ্নগুলোর আমরা প্যাটার্ন গুলো বোঝার চেষ্টা করব। এখান থেকে আমরা দেখছি যে সাহিত্যের ক্ষেত্রে কাজী নজরুল ইসলামের যে সকল উপন্যাস, কবিতা, তার জীবনী, তার ছন্দনাম, এগুলো কিন্তু বারবার রিপিট হয়েছে। 2024 সালে, 2022 সালে, 2021 সালে তার সম্পর্কে প্রশ্ন এসেছে, সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের উচিত হবে যে কাজী নজরুল ইসলামের জীবনীর A to Z ভালোভাবে পড়ে ফেলা, এবং তার যে কবিতা, উপন্যাস, বিশেষ করে যে সকল কবিতার মাধ্যমে বেশি পপুলার, সে সকল কবিতাগুলা জানা, মানে বেশি ভালো করে আত্মস্থ করা। আর আমরা যদি ব্যাকরণ থেকে দেখি, তাহলে ব্যাকরণ বাংলা সাহিত্যের প্রথম বিষয়সমূহ, প্রথম ও আদি নিদর্শন, মানে সাহিত্যেরই আদি নিদর্শন। বাংলা সাহিত্যের প্রথম বিষয়সমূহ, প্রথম মুসলমান কবিকে, প্রথম সার্থক ছোট গল্প, আদি নিদর্শন, চর্যাপদ, মানে প্রথম বাংলা সাহিত্যের প্রথম যে সকল বিষয়গুলো আছে, এগুলো আপনাদের একবারে দুষ্ট করে ফেলতে হবে। এগুলো সম্ভবত আহ, দিগন্ত অথবা সাকসেস গাইড, এখানে আপনারা দেখবেন যে প্রথম নামের একটা চ্যাপ্টার আছে, যে প্রথম কোনগুলো আছে, এগুলো সবগুলো এখানে দেওয়া আছে। এখন ব্যাকরণ থেকে যদি আমরা দেখি, তাহলে ব্যাকরণের ক্ষেত্রে আমরা দেখবো যে শব্দ ভান্ডার উৎপত্তি, অর্থাৎ শব্দ কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং সে শব্দটা কেমন। যেমন লুঙ্গি একটা শব্দ আমাদের আসছে, একদমই একদমই রিসেন্ট প্রশ্ন, যে লুঙ্গি কোন শব্দ। তৎসম শব্দ কোনটি? ধীমান জ্ঞানী। এই শব্দ এবং উৎপত্তি থেকে কিন্তু প্রশ্ন ব্যাকরণ থেকে আসে। এবং এরপরে যদি দেখি বানান শুদ্ধি ও উচ্চারণ, এখান থেকেও কিন্তু 3টা প্রশ্ন আসছে। যেমন যে কোন বানানটি সঠিক, সেখানে মুহূর্তের একটা দিয়ে থাকলো। তারপরে আবার পরের প্রশ্ন দেখলাম যে কোন বানানটি সঠিক, সেখানে কুজ্ঝটিকা, কুজ্ঝটিকা এবং স্মৃতিসৌধ, এই 3টা কিন্তু বাংলা বানান শুদ্ধি এবং উচ্চারণ থেকে এসেছে। বাক্য, সমাস ও বিভক্তি, এই যে এই বাংলা ব্যাকরণে কিন্তু অনেক বিষয় আছে, সেই বিষয় থেকে কিন্তু এই বিষয়গুলোর উপরই হাইলাইট হয়েছে বারবার। প্রশ্ন কিন্তু বারবার এখান থেকে ঘুরে এসেছে। তো তার মানে আপনাদের উচিত হবে যে এই যে এখানে ব্যাকরণের ফোকাস এরিয়া, আমি যে শব্দ ভান্ডার, উৎপত্তি, এটা আপনাদের নোট করে রাখা, এবং এই আলোকে আপনাদের পড়াশোনাটা অগ্রমান, মানে পড়াটা আগিয়ে নিয়ে যাওয়া। তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে, এবং আপনাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা আরো বেশি হবে। তাহলে আমরা তাহলে আমরা প্রশ্ন প্যাটার্ন গুলা জানলাম, যে বাংলা প্রশ্ন কেমন হয় এবং কোথা থেকে প্রশ্ন আসে, এবং কোন কোন অধ্যায়গুলো বেশি করে আমাদের জানা এবং পড়া পড়া উচিত, সেই বিষয়গুলো আমরা অবগত হলাম। সুতরাং এখন আমরা যে বিষয় সম্পর্কে আমাদের ক্লাস নিতে চাচ্ছি, সেটা হলো বানান শুদ্ধিকরণ সম্পর্কে আপনাদের স্লাইড প্রোভাইড করব একটু। হ্যাঁ, বাংলা বানানের অপরিহার্য নিয়ম, এটা যদি আপনারা সুন্দর করে আত্মস্থ করতে পারেন, আশা করা যায় যে আপনাদের 2 নাম্বার অথবা 1 নম্বর অবশ্যই অবশ্যই আপনাদের হাতের নাগালে চলে আসবে।
এবং প্রথমে আমরা বাংলা বানানের কিছু অপরিহার্য নিয়মগুলো জানবো এবং ক্লাসের শেষের দিকে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করার চেষ্টা করব যে কিভাবে আপনারা এই নিয়মগুলা খুব সুন্দরভাবে আত্মস্থ করতে পারবেন যাতে আপনাদের ভুল কম হয়। সেক্ষেত্রে আমরা বিশেষ বিশেষ ভাবে ব্যবহৃত কয়েকটি নিয়ম, অনেক নিয়ম আছে, সেখান থেকে আমরা 29টি নিয়ম, শুদ্ধ বানানের 29টি সুবর্ণ সূত্র এবং একটি পূর্ণাঙ্গ ও দৃশ্যমান নির্দেশিকা প্রদানের চেষ্টা করব। সব প্রথম যে নিয়ম, দেশ, জাতি ও ভাষার বানানের নামের শেষে সব সময় হ্রস্বইকার হয়। দেশ, জাতি, ভাষা, এই তিন নামের শেষে সবসময় রস্বীকার হয়, কখনোই দীর্ঘইকার হবে না। অর্থাৎ দেশ যেমন জাপানি, পাকিস্তানি, তুর্কি, বাঙালি ইত্যাদি যখন আমরা লিখতে যাব তখন সেগুলো কি হবে? হ্রস্বইকার হবে। কথা কি বোঝা গেছে? আপনারা একটু এসএমএস করেন, একটু লেখেন, নাহলে তো আমি বুঝতে পারবো না যে আমি আপনাদের বোঝাতে পারলাম কিনা। জি, যেমন জাতির ক্ষেত্রে আরবি, জাতির ক্ষেত্রে তো বললাম, ভাষার ক্ষেত্রে আরবি, হিন্দি, নেপালি, সিংহলি ইত্যাদি। দেশের ক্ষেত্রে ইতালি, চিলি, গিনি, গ্রিস ইত্যাদি বানানের ক্ষেত্রে সবসময় হুঁশিয়ার হবে। এবং এক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, যেমন চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা। এই তিনটা দেশের নাম আপনারা সবসময় স্মরণ রাখবেন যে এই তিনটা ব্যতিক্রম। চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এই তিনটি সবসময় ব্যতিক্রম থাকবে। এই তিনটেই দেশের বানানের ক্ষেত্রে সবসময় দীর্ঘইকার হবে। কথা কি বোঝা গেছে? আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? আপনারা একটু এসএমএস লিখে জানান। জি, তাহলে আমরা দ্বিতীয় নিয়মে যাচ্ছি। সেখানে হচ্ছে যে জাতির নামের শেষে যদি ইয় প্রত্যয় যুক্ত হয় তবে সর্বদা দীর্ঘইকার হবে। ইয় মানে যেমন ভারতীয়, ইয়, যে এই ইয় প্রত্যয় যখন কোনো শব্দের শেষে, মানে জাতির নামের শেষে যখন ইয় প্রত্যয় যুক্ত হয় তখন সেখানে দীর্ঘইকার হবে। যেমন ভারতীয়, আরবীয়, ইউরোপীয়, যখন আমরা ইয় প্রত্যয় যোগ করব তখন হর্ষই হবে না, তখন হবে দীর্ঘই। এটা কি বোঝা গেছে? এটা তো একদম সহজ, একবার পড়লে মনে হয় বোঝা যাওয়ার কথা। আপনারা কি বুঝতে পারছেন? জি, তাহলে আমরা সামনে আগালাম। এরপরে অঞ্জলি এবং জীবী এর অবস্থানগত নিয়ম নম্বরে যেটা বলা হয়েছে, শব্দের শেষে অঞ্জলি থাকলে সর্বদা হ্রস্বইকার হবে। যেমন অঞ্জলি যেখানে থাকুক না কেন সেখানে সবসময় হ্রস্বইকার হবে। পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, এছাড়াও আরো বিভিন্ন জলি, আপনারা এই তিনটা ছাড়া আরো কি কি অঞ্জলি, পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি ছাড়াও আরো কি কি শব্দ জানতে পারেন? আপনারা বলতে পারবেন যে এই অঞ্জলি যুক্ত শব্দ, পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, এই তিনটা ছাড়াও আরো এমন কোন শব্দ আছে কিনা? আপনাদের কি জানা আছে যে এই তিনটা বাদেও অঞ্জলি, গীতাঞ্জলি ছাড়াও আর কোনো শব্দ হয় কিনা? যদি আপনারা না বলতে পারেন তাহলে আপনারা বলে দিন যে না, আর যদি পারেন তাহলে অবশ্যই লেখেন। আচ্ছা, আমি আপনাদের আরো কয়েকটা বলে দিই, যেমন প্রেমাঞ্জলি, পতঞ্জলি, জলাঞ্জলি ইত্যাদি। এই যে যত অঞ্জলি আছে সকল অঞ্জলির ক্ষেত্রে হস্যইকার হবে। ক্লিয়ার? আপনারা একটু লিখবেন যে বোঝা গেলে আপনারা অবশ্যই একটু লিখবেন যে একটা নিয়ম যখন পড়া হবে তখন আপনারা বলবেন যে হ্যাঁ আমরা বুঝতে পারছি, তাহলে তো আমি বুঝতে পারবো না যে। আচ্ছা, এরপরে জীবী শব্দ। জীবী শব্দের শেষে যে জীবী থাকবে, বর্গীর জয় দীর্ঘী, বয় দীর্ঘী,
এই দুইটা সবসময় দীর্ঘইকারই হবে। শুরুতে থাকলে, শেষে থাকলে সবসময় জীবী হবে। যেমন চাকুরিজীবী, পরজীবী, শ্রমজীবী ইত্যাদি। আর যখন এই জীবীটা যখন শব্দের শুরুতে আসবে, তখন প্রথমে বর্গীয় দীর্ঘী, তারপরে বয় হস্যি। যখন শুরুতে আসবে তখন জীবী হবে বর্গীয় দীর্ঘী, বয় হস্যি। আর যখন শেষে আসবে তখন দুইটাই হবে দীর্ঘই। যেমন জীবিকা, জীবিত ইত্যাদি। জীবী অর্থাৎ শব্দের শেষে যদি জীবী আসে, শব্দের শেষে যদি জীবী আসে, যেমন চাকুরিজীবী, পরজীবী, শ্রমজীবী, এই জীবী যদি শব্দের শেষে আসে, তাহলে জীবী বর্গীয় দীর্ঘী, বয় দীর্ঘী দুইটাতেই দীর্ঘইকার হবে। আবার যদি এই জীবী যখন শব্দের শুরুতে আসবে, তখন প্রথমটা বর্গীয় দীর্ঘী হবে এবং বয়ে হস্যি হবে জীবী। অর্থাৎ এই যে এখানে জি, দেখতে পারেন যে এখানে যখন শব্দের শুরুতে লিখছে তখন বর্গীয় দীর্ঘী বয় হস্যি হয়েছে। আর যখন শব্দের শেষে লিখছে তখন দুইটাই দীর্ঘইকার হয়েছে। এরপরে কখন আপনি দন্তের স লিখবেন এবং কখন মধ্যম স লিখবেন, এবং কখন দন্তান্ন লিখবেন, কখন মূর্ধন্য লিখবেন। বানানের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুল হয় কিন্তু এই দন্তের স, দন্তিন্ন, মূর্ধন্য স, মূর্ধন্য, এই তিনটা, মানে এই চারটা বর্ণ সঠিকভাবে নির্ধারণ না করার কারণে কিন্তু বেশি ভুল হয়, এবং প্রশ্ন কিন্তু এখান থেকে বেশি আসে। যদি বিগত অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্নগুলো দেখা যায়, কিন্তু এগুলো থেকে বানান গুলো আসে। যে বিদেশি শব্দে কখনো মূর্ধন্য এবং মধ্যাংশ ব্যবহৃত হয় না। আচ্ছা, এখানে টাইমার হচ্ছে আপডেট করতে বলছে 10 মিনিট। এটা কি, ইওর মিটিং উইল ইন 10 মিনিটস, নিড মোর টাইম টু মোর স্পোর্ট? এটা কি আপডেট করা লাগবে, মানে কি এটা কি পেড ভার্সনে, না হলে কি মিটিং শেষ হয়ে যাবে? ফারহান সাদিক। হ্যাঁ ভাই। আচ্ছা, এখানে কয় মিনিট ক্লাস নেওয়া যায়? আমি তো আচ্ছা, আর 9 মিনিট সময় আছে, তারপর একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। আপনি ক্লাস নিতে থাকেন। টপিক তো শেষ হলো না, মানে এটা লিঙ্ক শেষ হয়ে গেলে আবার একটা লিঙ্ক প্রোভাইড হ্যাঁ, করবো, এমনটা হ্যাঁ, বলতে চাই? হ্যাঁ, হ্যাঁ, আমি দিয়ে দিব, সমস্যা নাই, আপনি ক্লাস নিতে থাকেন। আচ্ছা আচ্ছা, ঠিক। তাহলে বিদেশি শব্দে কখনো মূর্ধন্য এবং মধ্যাংশ ব্যবহৃত হয় না। যেমন ফার্নিচার, ফার্নিচার বানানে যদি আপনি মূর্ধন্য ব্যবহার করেন, ধরো, বিদেশি শব্দে কখনো মূর্ধন্য দন্তস্ব ব্যবহৃত হয় না। আচ্ছা, এটা আপনাদের ধারণাটা পরে দিচ্ছি, পরেরটা দিই। দীর্ঘ, দীর্ঘ, দীর্ঘকার, এখানে বানান ভুল হয়েছে। দীর্ঘকারের অবিচল রাজ। ভূত শব্দ, ভূত শব্দে সর্বদা দীর্ঘকার হবে। অদ্ভুত, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ভূত যুক্ত শব্দে সর্বদা দীর্ঘইকার হবে। ব্যতিক্রম শুধু একটি, অদ্ভুত। এই অদ্ভুত বাদে যতগুলো ভূত আছে সব ভূতে দীর্ঘইকার হবে। যেমন পরাভূত, উদ্ভূত, দূরীভূত, একীভূত ইত্যাদি। আবার সকল রূপ বানানে
দীর্ঘইকার ব্যবহৃত হয়। যত রূপ আছে, রূপ মানেই দীর্ঘইকার। অপরূপ, রূপসী, বিরূপ ইত্যাদি যত রূপ হবে, সকল রূপের ক্ষেত্রে দীর্ঘইকার ব্যবহৃত হবে। এরপরে শব্দের শেষে জগৎ, বাচক, বিদ্যা, সভা, কানি, তিনি, পরিষদ বা তত্ত্ব যুক্ত হলে তার পূর্বে দীর্ঘইকারটি হ্রস্বইকার হয়ে যাবে। অর্থাৎ এখানে আপনারা লক্ষ্য করেন যে মন্ত্রী বানানের দীর্ঘই, এটা কিন্তু সঠিক, মন্ত্রী। কিন্তু এই মন্ত্রীর সাথে যখন সভা যোগ করব, তখন ওই মন্ত্রীর দীর্ঘইকারটাই হ্রস্বইকারে পরিবর্তন হয়ে যাবে। তখন হবে কি, মন্ত্রী সভা। প্রতিদ্বন্দ্বী, এই প্রতিদ্বন্দ্বীর দীর্ঘইকার যখন আমি প্রতিদ্বন্দ্বিতা ইতা প্রত্যয় যোগ করব, তখন সেটা কি হয়ে যাবে, হ্রস্বইকার হয়ে যাবে। ঠিক বিশেষণ বাচক আলী প্রত্যয় যুক্ত শব্দে হ্রস্বইকার হবে, যেমন সোনালী, নিয়ম। আচ্ছা, এরপরে আর একটা নিয়ম পড়াই, তাহলে মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ। পরবর্তীতে আরো যে কয়টা নিয়ম আছে আমি আপনাদের পিডিএফ দিয়ে দিলাম, আপনারা পড়ে নিলেন। তারপরে যদি আপনারা না বুঝতে পারেন, তখন হয়তো বা আপনারা মানে আমাকে বললেন, আমি আপনাদের একটু ওই ওই টপিকটাই শুধু বুঝাই দিলাম, কেমন হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে 9 নম্বর নিয়ম, বিশেষণ বাচক আলী প্রত্যয় যুক্ত শব্দে হ্রস্বইকারে হ্রস্বই হবে, যেমন সোনালী, রূপালী, মিতালি। এগুলো কিন্তু গুণ, অর্থাৎ বিশেষণ। যখন সোনালী, এই কাপড়টি রং কি, সোনালী, তাহলে এখানে কি বোঝা গেল, যে কাপড়ের রং কেমন, সোনালী। এখানে কি কাপড়ের গুণ বোঝালো। এখন গুণ ব্যবহারের ক্ষেত্রে যেগুলো আলী আছে, আলী প্রত্যয় আছে, সেগুলোর ক্ষেত্রে হবে দীর্ঘ ইকার, যেমন সোনালী, রূপালী, মিতালি। আবার ঠিক ওই, যখন ওই আলী প্রত্যয় যখন বিশেষণের সাথে, অর্থাৎ নামের সাথে, কোনো নামের সাথে যুক্ত হবে, তখন সেটা হ্রস্বইকার হয়ে যাবে। এখানে বানান এ হলো এআই, এআই কি দিয়ে এটা বানাইছি, তো বানানো অনেক ভুল করছে, অনেক নিজেকে বানানো। ব্যতিক্রম একটা আছে যে সোনালী ব্যাংক, এখানে সোনালীতে হ্রস্বইকার হবে, কারণ এটা বিশেষ্য। বিশেষ্যর ক্ষেত্রে যখন আমরা আলী প্রত্যয় যোগ করব, তখন সেটা হবে হ্রস্বইকার, এবং যখন বিশেষণের সাথে যোগ করব, তখন হবে দীর্ঘইকার। এটা কি বোঝা গেছে? আপনারা একটু এসএমএস করেন যে এই 9 নম্বর নিয়মটা আপনারা বুঝতে পারছেন কিনা। আচ্ছা, রেপ এর ব্যাকরণিক শাসন। আচ্ছা, 10 নম্বর নিয়মটা আমরা সহজে বুঝে নিই, তারপরে আমরা আবার ওটা আপনাদের ডিবেট করবো। রেপ এর পর ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব দুইবার ব্যবহৃত হবে না। অর্থাৎ আমরা যে কার্য লিখি, কার্য লেখার পরে আবার শেষে একটা জ ফলা দিই। এই যে কার্য লিখি, কার্য লেখার পরে আবার একটা জ ফলা দিই, এই ক্ষেত্রে কি হয়, কার্যটা দ্বিত্ব হয়ে যায়। আবার গর্জন লিখতে গেলে গর্জন লিখি, আবার বর্গীজ ডবল করি। কিন্তু যেখানে রেপ হবে, সেখানে সে বর্ণটা যুক্ত হবে না। যেমন কার্য, কয়াকার, রেপ, অন্তত কার্য, গর্জন, সৌন্দর্য। অনেকে সৌন্দর্য লাস্টে আবার একটা জফালা দেয়, এক্ষেত্রে এটা কি, এরকম করে সুন্দর, এরকম করে একটা লম্বা জফালা জফালা দিয়ে ফেলে। এরকম, এই যে এই জফালা দেওয়ার কারণে কি উচ্চারণটা যুক্ত হয়ে যায়। সুতরাং রেফ যখন থাকবে, তখন একটা বর্ণ যুক্ত হবে না। এটা কি বোঝা গেছে?
10 নম্বর নিয়ম কি বোঝা গেছে? রেফের আরেকটা নিয়ম যেটা আছে সেটা হলো যে রেফ থাকলে সেখানে বিসর্গ হবে না, কিন্তু রেফ না থাকলে বিসর্গ হবে। রেফ থাকলে কখনো বিসর্গ হবে না এবং দ্বিত্ব হবে না। শব্দটা যুক্ত বর্ণ হবে না, দ্বিত্ব হবে না, যুক্ত বর্ণ হবে না এবং বিসর্গ হবে না। আচ্ছা, 9 নম্বরটা বুঝিয়ে দিব। এই 21 নম্বর যেটা আছে সেটা কি বোঝা গেছে? যেমন পুনর্জীবিত, পুনঃপ্রকাশ। এখানে পুনঃপ্রকাশে এখানে বিসর্গ হয়েছে কারণ এখানে রেফ নেই, আর এখানে রেফ আছে বিধায় এখানে বিসর্গ হয় না। আর এখানে যে প্রত্যয়ের আলি প্রত্যয় আছে সেখানে যখন আলি প্রত্যয় নামের সাথে যুক্ত হবে তখন সেটা দীর্ঘইকার হবে। যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক ইত্যাদি। কিন্তু যখন সেটা বিশেষণ হবে তখন সেখানে হর্ষইকার হবে। এই যে এখানে যে সোনালী দীর্ঘইকার দিয়েছে এগুলো আসলে টাইপিং মিস্টেক করছে। এখানে হবে হর্ষইকার, এখানে হবে হর্ষইকার, এখানে হবে হর্ষইকার। অর্থাৎ সোনালী, রূপালী, মিতালি। আর এই যে এখানে সোনালী ব্যাংক, এটা বানান ঠিক আছে। এখানে সোনালী ব্যাংক, সোনালী লয় দীর্ঘি হবে কারণ এটা বিশেষ্য। সোনালী ব্যাংক এটা বিশেষ্য। বোঝা গেছে? জি, ধন্যবাদ। এরপরে রেফের নিয়মটা তো আপনাদের বোঝা গেছে নাকি? মধ্যাহ্ন এবং মধ্যাংশের বিশেষ বিধান।